হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি এএনএম জিএনএম পরীক্ষার বিষয়ে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে। একদম হুবহু কোয়েশ্চেন তোমরাও জানো যে পরীক্ষায় কিন্তু আসছে না। প্রিপারেশান কীরকম নিলে বা কেমনভাবে পড়াটাকে নিলে তোমরা একবারেই কোয়ালিফাই করতে পারবে এক্সাম, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, প্রথম কথা হচ্ছে, যদি তোমরা ভাবছো যে হুবহু বই থেকে একটা কোশ্চেন পড়লাম এবং সেরম কোশ্চেনই পরীক্ষায় তুলে দেবে, তো সেটা হয়তো হবে, বাট খুব বেশি হলে 2 কি 3টে কোশ্চেনের জন্য সেটা হতে পারে। ঠিক আছে, 2023 বা 2024 যদি তোমরা কোয়েশ্চেন ফলো করে থাকো, দেখে থাকো, তাহলে জানবে যে ওই ধরনের কোশ্চেন কিন্তু খুবই কম এসছে। তো তোমাদের প্রিপারেশানটাও সেভাবে নিতে হবে, চোখ কান খোলা রেখে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সব কোয়েশ্চেনের উত্তরই হয়তো তোমাদের জানা থাকবে, কিন্তু কোয়েশ্চেনগুলো এমনভাবে একটু ঘুরিয়ে দেবে যে তোমাদের যাতে টেনশান বাড়ে। ঠিক আছে, এবং তোমরা কোয়েশ্চেনটা ভুল করে আসো। তো সেটা যাতে না হয় সেই জন্য এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব যে কীভাবে সেই ভুলটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং কীভাবে বেশি মার্কস আমরা গেন করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে, চলো 2023 কোশ্চেন থেকে তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দেবো যেগুলো তোমরা দেখবে যে এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি বলি, যেমন এই কোশ্চেনটা দেখো, এএনএম জিএনএম 2023 কিন্তু যে কোশ্চেনটা এসছে আমি সেটা থেকে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 14 নম্বরের কোশ্চেনটা দেখো, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর একটা কোয়েশ্চেন কি বলা আছে, এখানে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ। এবার যখনই তোমরা ভিটামিন পড়বে, ভিটামিন পড়লেই তোমাদেরকে 3টে জিনিস কিন্তু পড়তেই হবে। একটা হচ্ছে ভিটামিনের নাম, ঠিক আছে, কোনটা ওয়াটার সলিউবল কোনটা ফ্যাট সলিউবল সেটা, তার সাথে ভিটামিনের যে কেমিক্যাল নেমগুলো রয়েছে এবং তার সাথে রিলেটেড বা ডেফিসিয়েন্সি যে ডিজিজগুলো রয়েছে, এই কটা জিনিস আমাদের পড়তেই হবে যখন আমরা ভিটামিন টপিকটা পড়ছি। ঠিক আছে, এবার কীভাবে ডিফারেন্সিয়েট করেছে দেখো কোয়েশ্চেনটাকে অন্য কোয়েশ্চেন থেকে, কীভাবে কোয়েশ্চেনটা আলাদা হয়ে গেছে। অ্যাসপার্টিক অ্যাসিড দেওয়া রয়েছে, স্টিয়ারিক অ্যাসিড রয়েছে, গ্লুটামিক অ্যাসিড রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, 4টে কিন্তু অ্যাসিড দিয়ে রয়েছে এখানে। এবার যদি এখানে বলেছে ভিটামিন, ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি জানে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি জানে যে ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে এখানে বলে দিয়েছিল কোনটা ভিটামিন, তাহলে অবশ্যই ভিটামিন হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডই হবে। কিন্তু তার সাথে মনে করো সেম কোশ্চেন তোমাদের যদি এভাবে দিত যে নিচের ধরো ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে যদি তোমাদের দিল নিচের কোনটি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, তো এগুলোর মধ্যে ফ্যাটি অ্যাসিড কোনটা, তার জন্য তোমাকে ফ্যাটি অ্যাসিডের নাম জানতে হবে। তাহলে কী হবে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, বা ক্যাটাগরি 2-এর ক্ষেত্রেও সেম কোশ্চেন আসতে পারতো যে নিচের কোনগুলি অ্যামাইনো অ্যাসিড বা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো এখানে অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড এই দুটোই কিন্তু অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো এইখানে দেখো সবকটাই অ্যাসিড দিয়ে রয়েছে। তো তোমাদেরকে জানতে হবে যে অ্যাসিড রয়েছে মানে সেটা যে অ্যাসিডই হয়ে যাবে এমন কিন্তু নয়। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডেরও এখানে এক্সাম্পল রয়েছে, অ্যামাইনো অ্যাসিডেরও এক্সাম্পল রয়েছে, আবার দেখো ভিটামিনও রয়েছে। একটা কোয়েশ্চেনের মধ্যে একটা অনেক জায়গা থেকে কিন্তু অপশানগুলো দেওয়া রয়েছে, তাহলে এই রকমই কিন্তু ট্রিকি কোয়েশ্চেন হবে। এবার তোমরা যদি ভাবো যে কোয়েশ্চেন এরকম আসবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী, তো সেরকম খুব ইজি কোশ্চেন কিন্তু আসবে না। এটা আমরা 24-এর কোশ্চেন দিয়েও অ্যানালাইজ করব, তারপরে আমি তোমাদের কিছু কোশ্চেন দেখাবো যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কী কী ধরনের কোশ্চেন কিন্তু আসছে। যেমন ধরো আরেকটা জিনিস, যেমন ধরো এই কোশ্চেনটা 17 নম্বর কোশ্চেনে কী রয়েছে, তার আগে 16টা বলি। 16টা কী বলা আছে, 16টা বলা আছে নিম্নলিখিত কোনটি দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। তো দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে কে জড়িত, আমরা জানি লঘু মস্তিষ্ক, বাট তোমরা একটা জিনিস দেখো এখানে কোনো অপশনে কিন্তু লঘু মস্তিষ্ক দেখা নেই। তো আরেকটা জিনিস তোমাদের এটা করতে হবে, প্রিপারেশনের সময় তোমাদের কিছু কিছু টার্মের ইংলিশ টার্মগুলোও কিন্তু পড়ে রাখতে হবে। যতটা পারবে বেশি করে জ্ঞান নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তুমি এমন কখনোই হবে না যে তুমি 100টা কোশ্চেন পড়ে গেলে আর 100টার মধ্যে তুমি 30টা কমন পেয়ে গেলে, এরকম কিন্তু হবে না। তোমাকে নিজের জানার যে এক্সটেন্ট সেটা বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে। এবার যদি ধরো আগের কোশ্চেনটা যেটা বললাম, যদি তোমরা না জানো যে অ্যামাইনো অ্যাসিড, হয়তো এই কোশ্চেনটা ধরো অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি থাকতো, যে কোশ্চেনটা আমি তোমাদের একটু আগে দেখালাম 14 কোশ্চেনটা কি দেখালাম, যে এটা হচ্ছে তোমার ছিল ভিটামিন দিয়ে, সাপোজ এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে থাকতো। এবার অ্যামাইনো অ্যাসিড তুমি পড়েছো, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠনগত একক, দুটো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে তারপর ডাইপেপটাইড গঠন করে, এরকম অনেকগুলো পেপটাইড পলিপেপটাইড চেন হয়, তারপরে সেটা ফোল্ডিং হয়ে প্রোটিন তৈরি করে। এইটুকু তোমরা সবাই জানো আই হোপ। তো এবার যদি তুমি না জানো সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কত রকমের হয়, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন তুমি যদি না জানো, কোন অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয়, কোন অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক, কোন অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে নিউট্রাল, কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সালফার রয়েছে, কোন অ্যামাইনো অ্যাসিডে হচ্ছে OH রয়েছে, এইগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, এক্সটেন্ট কিন্তু তোমাদের বাড়াতে হবে।
যেটুকু বইয়ে রয়েছে সেটুকুই আমি পড়লাম, ফার্দার কিছু পড়লাম না। তোমাদের ক্লাস 9 আর ক্লাস 10 থেকে সিলেবাসে আছে রয়েছে ঠিকই, বাট তার বাইরে থেকেও কিছু অনেক কোয়েশ্চেন আসে। যেমন ধরো 22 একটা কোয়েশ্চেন ছিল C4 উদ্ভিদ নিয়ে। এবার C4 উদ্ভিদ না তুমি ক্লাস 9-এ পাবে, না তুমি ক্লাস 10-এ পাবে, তাই বলে এই কোয়েশ্চেন আসেনি? কোয়েশ্চেন এসছে, আর সেটাকে আমরা তো কিছু করতেও পারবো না। কোয়েশ্চেন যখন এসছে তখন আমরা কী বুঝতে পারছি যে বাইরে থেকেও কিন্তু আমাদের অনেক কিছু পড়ে রাখতে হবে, ঠিক আছে? সেটার ওপর ডিপেন্ড করছে তুমি এক্সামে চান্স পাচ্ছ নাকি পাচ্ছ না। কিছু কোয়েশ্চেন যেমন 30টা ক্যাটাগরি 1 থাকছে, 30টার মধ্যে হয়তো 20টা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট 90% স্টুডেন্টই কিন্তু 20টা কোয়েশ্চেন পেয়ে যাবে, বাট চান্স তারাই পাবে যারা ওই বাকি 10টার মধ্যেও কিন্তু 8টা অ্যাটেন্ড করতে পারবে। তো সেই 8টার জন্যই তোমার কিন্তু ফার্দার স্টাডি করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছিলাম কোনটা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছিলাম 16 কোয়েশ্চেনটা। দেখো 16 কোয়েশ্চেনটায় কিন্তু আমরা জানি যে দেহের ভারসাম্য রক্ষা করে কে? দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে। দেহভঙ্গি আর দেহের ভারসাম্য দুটো নিয়ন্ত্রণ করে কে? সেরিবেলাম। এবার তুমি জানলে যে লঘু মস্তিষ্ক, বাট লঘু মস্তিষ্কতে একটা টার্মকে আমরা সেরিবেলাম বলি, সেরিবেলাম, সেটাও তো জানতে হবে, না হলে কিন্তু এর অ্যান্সার তুমি করতে পারবে না। সো এই রকমই কিন্তু দেখো ছোটো ছোটো জিনিস, ঠিক আছে? খুব একটা ভাস্ট যে ডিফারেন্স হয়েছে এখানে তা নয়, জাস্ট লঘু মস্তিষ্ককে ইংলিশে আমরা বলি সেরিবেলাম, সেটাই দিয়েছে। বা ধরো এখানে যদি কোশ্চেনটা থাকতো যে কোশ্চেনে দিয়েছে দেহের মানে মস্তিষ্কের কোন অংশ বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করে। এবার তুমি জানো গুরু মস্তিষ্ক, কিন্তু তুমি এটা জানো না যে গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাম, তাহলে তখন তুমি কীভাবে করবে এটা? তো সেই জন্য বলছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরো এই কোশ্চেনটায় ডিএনএ এবং হিস্টোনক্টামালের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো। জটিল অণু কী হবে? এখানে নিউক্লিওজোম। তো নিউক্লিওজোমটা আমাদেরকে পড়ে রাখতে হবে। নিউক্লিওজোম হয়তো খুব বেশি করে ক্লাস 9 বা ক্লাস 10-এ নেই, কিন্তু এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। ডিএনএর বেসিক স্ট্রাকচারে কিন্তু নিউক্লিওজোম একটা পার্ট, তো সেটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? বই যেটুকু রয়েছে তুমি যদি ভাবো আমি সেইটুকুই পড়বো, তাহলে তুমিও সেইটুকুই নাম্বার পাবে যেটুকু বই থেকে এসছে। আর বাইরে থেকে যেগুলো এসছে সেগুলো তুমি পারবে না, তো সেক্ষেত্রে তোমার নাম্বারও কিন্তু বাকির থেকে কমবে। আর পরে যদি তুমি ভাবো যে কেন আমার নাম্বারটা কমলো, তো কারণ হচ্ছে কিন্তু এইগুলো, এই ছোট্ট ছোট্ট ডিফারেন্সের জন্যই কিন্তু নাম্বারের হিউজ ডিফারেন্স হয়, ঠিক আছে? এবার যেমন ধরো এই কোশ্চেনটাও কত ছোট ছোট ডিফারেন্স হয়েছে, দেখো তুমি এখানে কোষপর্দায় সবথেকে বেশি কোন লিপিডটা থাকে? হ্যাঁ, সেটা হয় ফসফোলিপিড। এবার আমি জানি যে কোষপর্দায় কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবগুলোই থাকে, তার মধ্যে সবথেকে বেশি থাকে লিপিড, আর লিপিডের মধ্যে সবথেকে বেশি থাকে ফসফোলিপিড। তো এই যে ছোট ছোট টার্ম, জিনিসগুলো হয়তো খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলোর জন্যই ডিফারেন্সটা আসে, ঠিক আছে? তো এই সব হচ্ছে ডিফারেন্সটা সৃষ্টি করছে এগুলোর জন্যই, ঠিক আছে? যেটা বললাম 30টার মধ্যে 20টা কোশ্চেন হয়তো সবাই পেরে যাচ্ছে, বাট বাকি 10টার জন্যই কিন্তু ডিফারেন্সটা আসবে, ঠিক আছে? তো সেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। চলো 24-এর কোশ্চেনটাও আমরা এবার দেখব। যেমন ধরো এই কোশ্চেনটাও যদি আমি বলি, 25-এর কোশ্চেনটা, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশিস্তর দেখা যায়? তুমি ক্লাস 9-এ সম্পূর্ণ পড়ে ফেলো, তুমি যে হৃৎপিণ্ডের পার্টটা রয়েছে থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে জৈবনিক প্রক্রিয়া, সেখানে তুমি হৃৎপিণ্ড সম্পূর্ণ পড়লে, কিন্তু ওখানে কোথাও কি লেখা থাকছে যে সর্বাধিক পুরু পেশিস্তর কোনটায় থাকে? থাকছে না। তার মানে কি এই জিনিসগুলোই তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তোমার নিজের প্রিপারেশানের যে ডিফারেন্স, সেটাই তোমার কিন্তু ওই পরীক্ষার নাম্বারের ডিফারেন্স তৈরি করবে। আর এই জিনিসটা অবশ্যই ক্লাস 11-এর বই যারা ধরো পড়েছে, সায়েন্সে পড়ে যারা তো পারবে, তো অবশ্যই সেটা কী হবে? সেটা হচ্ছে বাম নিলয়। কারণ বাম নিলয় সংকোচনের ফলে কি হয়? সারা দেহে রক্ত চলে যায়, তো তার সংকোচনটাতে বেশি মানে পাওয়ারফুল হয়, সেই জন্য তার পেশি স্তরটাও কিন্তু অনেকটা পুরু হয়। তো এই জিনিসগুলোই তোমাদের কিন্তু জানতে হবে, ওকে? এবার আমরা 24-এর কোশ্চেনটা থেকেও দেখব। যেমন ধরো এই জিনিসগুলো তোমরা কোথাও কি পাবে, যার জন্য আমরা বলেছিলাম কিন্তু 23-এর কোশ্চেনটা একটু হার্ড হয়েছিল। স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন কিন্তু 23-এ ছিল। HIV এর নিউক্লিক অ্যাসিড কি? HIV হচ্ছে একটা রাইবোভাইরাস, আরএনএযুক্ত ভাইরাস, এর নিউক্লিক অ্যাসিড ssRNA, ঠিক আছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা একতন্ত্রী RNA। তো এগুলো তোমাদের জানতে হবে। ভাইরাস পড়ার সময় তুমি জানলে যে ভাইরাসের ডিএনএও হতে পারে, RNAও হতে পারে, কিন্তু তার মধ্যেও যে ভাগগুলো রয়েছে ssRNA, dsDNA কার হচ্ছে, বা এই যে ভাগগুলো রয়েছে কার ক্ষেত্রে হয়, সেগুলো কিন্তু অ্যাজ এক্সাম্পল তোমাকে পড়তে হবে, ঠিক আছে? চলো 24-এর কোশ্চেনটা দেখে অ্যানালাইজ করি এবার আমরা। এবার 24-এর কোশ্চেনটাও তোমরা দেখো, এখান থেকেও অ্যানালাইজ করলে তোমরা বুঝতে হবে। তার সাথে আমি তোমাদের বলে দিই একটা কথা, যেটা হচ্ছে যে পিডিএফটার কথা আমি তোমাদের বলছিলাম, যে পিডিএফটা আমি নিজের হাতে তৈরি করেছি প্রত্যেকটা কোয়েশ্চেন, সেখানে আমি তোমাদের এই সমস্ত কোয়েশ্চেনের যে ট্রিক্সগুলো রয়েছে এগুলোকে ফলো করেই তৈরি করেছি, যাতে তোমাদের প্রিপারেশনটাও সেভাবেই হয়, ঠিক আছে? পাতি প্রিপারেশন করলে নাম্বার তুমি কিন্তু পাতিই পাবে। তো সেই জন্য যাতে তোমাদের প্রিপারেশন বুস্ট হয়, যারা যারা তোমরা চাও আমার হ্যান্ড রিটেন নোটস নিতে, তারা অবশ্যই কিন্তু 1 এপ্রিল থেকে নোটস তোমরা পেয়ে যাবে। তার লিঙ্কও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো।
দেখো পরের এখান থেকে আমরা দেখি, খুবই সিম্পল কোশ্চেন, দেখো খুব সিম্পল। কী আছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসবটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? তো আম্লিক মাধ্যমে কার ক্ষেত্রে কাজ করে? আমরা জানি HCl, যেটা পাকস্থলী থেকে খরিত হয়। তো পেপসিনোজেন যেটা HCl এর দ্বারা পেপসিনে পরিণত হয়। তো পেপসিনটাই কী হবে, আম্লিক মাধ্যমে কাজ করে। তাহলে এগুলো খুব বেসিক কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, তাই না? ফট করে দেখেই এটা আনসার করতে পারা, এমন তো মানে যদি তোমাকে এটা দিত যে নিচের কোন উৎসেচকটি পাকস্থলী থেকে খরিত হয়, তুমি ফট করে বলে দিতে পেপসিন, কিন্তু দেখো বলে দিয়েছে আম্লিক মাধ্যমে কাজ করে। জিনিসটা কিন্তু একই, বাট একটু ঘুরিয়ে দিয়েছে, তাই তো। তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে আনসার করার জন্য, তোমাকে মানে বেসগুলো জানতে হবে, বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। নেক্সট আরও কোশ্চেন আমি তোমাদের দেখাই। যেমন ধরো এই কোশ্চেনটা, চেক পয়েন্ট। গোটা 10 বই তুমি পড়ে নাও কোষ বিভাজন, চেক পয়েন্ট খুবই ছোট করে দেওয়া আছে, ঠিক আছে। এখন চেক পয়েন্ট কোনটা চেক পয়েন্ট নয় দিয়েছে, পরবর্তীকালে 25 কোশ্চেনে দেখা গেল যে দিয়ে দিল যে এই কাজটা কোন চেক পয়েন্টে হয়, ঠিক আছে। তো এই ধরনের সমস্ত কোশ্চেন কিন্তু আমি আমার PDF এ রেখেছি, কোন চেক পয়েন্টের কী কাজ, কোন চেক পয়েন্টটা কখন অ্যাক্টিভ হয়, কোন কাজটা ঠিকঠাক না হলে কোন চেক পয়েন্টে গিয়ে কোর্সচক্র থেমে যায়, এই সমস্ত কিছু কিন্তু আমার হ্যান্ড রিটেন নোটসের যে PDF, সেখানে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। দেখো সবার জন্য তো এটা পসিবল নয় যে ক্লাস 11-এর বইটা এখন তোমরা পড়বে, তারপরে পরীক্ষা দেবে, এবার তোমাদের সিলেবাসটা হিউজ। 11-এর বই পড়া মানে যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা তো পড়েছে, তাই জন্য তো এই নয় যে যারা আর্টস নিয়ে পড়েছে তারা সেগুলো পারবে না। তো সেই জিনিসগুলোই আমি কিন্তু ইনক্লুড করেছি, সেটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন নোটসের যে PDF সেখানে। ওকে, তো এখানে কি রয়েছে, নিচের কোনটা চেক পয়েন্ট নয়? দেখো চেক পয়েন্ট কোনটা হতে পারে না এর মধ্যে, তুমি আমাকে বলো কোনটা চেক পয়েন্ট হতে পারে না। চেক পয়েন্ট আমরা কোনগুলো জানি, কোশ্চেনের চেক পয়েন্ট কোনগুলো আছে, একটা হচ্ছে G1S চেক পয়েন্ট, ঠিক আছে, একটা G2M চেক পয়েন্ট, আর একটা হচ্ছে M চেক পয়েন্ট, ঠিক আছে, বা মাইটোটিক চেক পয়েন্ট। তো এর মধ্যে চেক পয়েন্ট নয় কোনটা, দেখো MG1টা। MG1 কিন্তু কোনো চেক পয়েন্ট হবে না। কেনই হবে MG1? G1 থেকে M এর দিকে যাচ্ছে, তাই না? G1 হবে, S হবে, G2 হবে, তারপরে M মানে মাইটোটিক ফেজে যাবে। কিন্তু এখানে দেখো উল্টো দিয়েছে, MG1। এটা কি হবে? এটা হবে না। তাহলে চেক পয়েন্ট নয় হচ্ছে অপশান সি। তাহলে অপশান সিটা হতো এখানে কারেক্ট আনসার। এবার যারা হয়তো চেক পয়েন্ট পড়েনি তারা এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবে না। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রেখে কিন্তু কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে, ঠিক আছে। যেমন ধরো সাপোজ এই কোশ্চেনটাও, নিচে কোনটা অ্যামাইনো অ্যাসিডে প্রেজেন্ট থাকে না? তার জন্য তোমাকে কী করতে হবে, অ্যামাইনো অ্যাসিডের গঠনটাও পড়তে হবে, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের গঠনটাও কিন্তু তোমার পড়তে হবে, কীভাবে অ্যামাইনো অ্যাসিড গঠন হচ্ছে, বা একটা পেপটাইড বন্ডের গঠনও তোমার কিন্তু পড়ে রাখতে হবে। এর পরের বার পরীক্ষায় দেখা গেলো যে নিচের কোনটি পেপটাইড বন্ডের গঠন দিয়ে দিল, তো সেগুলো তোমাদের জানতে হবে। তো এখানে কোনটা, চলো অ্যামাইনো অ্যাসিডের থাকে না কোনটা, সেটা হচ্ছে সিএন কিন্তু থাকে না। এবার OH তো থাকবেই, ঠিক আছে, OH থাকে, COOH থাকে, NH2, COOH NH2 তো থাকবেই, যে কোনো অ্যামাইনো অ্যাসিড হোক সেখানে COOH আর NH2 এই দুটো গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর অ্যামিনো গ্রুপ দুটোই কিন্তু থাকে, সেটা যে কোনো অ্যামাইনো অ্যাসিড হোক, বেসিক হোক, নিউট্রাল হোক, ক্ষারীয় হোক, সালফারযুক্ত হোক, সবই কিন্তু এই দুটো গ্রুপ হচ্ছে কমন গ্রুপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলোর জন্যই কিন্তু পার্থক্যটা আসে, ঠিক আছে। বাকি অনেক পায়ের বায়ুথলির সংখ্যা, এগুলো তো খুবই কমন কোয়েশ্চেন, মানে যারা পাতি বই তোমরা পড়ছো সেই বইও তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে, আসানিসে পেয়ে যাবে। বাট ওই জিনিসগুলো, কিছু কিছু ট্রিকি জিনিস, সেগুলো আমরা কিন্তু বইয়ে সচরাচর পাই না, সেই জিনিসগুলোর জন্য আমাদের কিন্তু বেশি করে পড়তে হচ্ছে, ঠিক আছে। তো ছত্রাকের কোষপ্রাচীর, কাইটিন, এই জিনিসগুলো তো আমরা সবাই জানি, নিউক্লিওজোম, হিস্টোন, প্রোটিন, এগুলোও জানা আছে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে আমি চলো দেখাই কিছু কোয়েশ্চেন, যেগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কী রকমের কোয়েশ্চেন বা তোমাদের প্রিপারেশন কেমন। তার জন্য কিছু কোয়েশ্চেন আমি নিজে রেডি করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। আর ওগুলোর আনসার কারা পড়তে পারলে সেগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আরেকটা জিনিস বলে রাখি, ক্যাটাগরি 2 মানেই আমরা হবে কি দুটো কোয়েশ্চেনের আনসার কিন্তু একটা হবে না, দুটো বা তিনটে হবে। ধরো এই কোয়েশ্চেনটা কী রয়েছে, 39 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভালো কোয়েশ্চেন। অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনযুক্ত রক্ত যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো, হৃৎপিণ্ডের কোন অংশে প্রথম অক্সিজেনেটেড ব্লাডটা আসে? সেটা হচ্ছে আমরা জানি কি ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। তাহলে এখানে আনসার হবে কি বাম অলিন্দ। হৃৎপিণ্ডে প্রবেশ করবে তো একটার মাধ্যমেই, তো বাম অলিন্দে ফার্স্ট প্রবেশ করছে অক্সিজেনযুক্ত রক্ত। আর কটা ফুসফুসীয় শিরা থাকে, পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা থাকে কটা, 4টে, যেটা এদিকে ফুসফুস থেকে দুটো, এদিকে ফুসফুস থেকে দুটো যুক্ত থাকছে কোন অংশে, এটা হচ্ছে বাম অলিন্দে, ঠিক আছে, বাম অলিন্দে কিন্তু যুক্ত থাকছে। আর এখান থেকে কিন্তু আসছে অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড।
তো এই জিনিসগুলো তো মানে এগুলো তোমরা সংবহনে আসানিসে পেয়ে যাবে, এগুলোতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো চলো আমার কিছু রেডি করা কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আরও একটা কোয়েশ্চেন চলো দেখো এইটা কি রয়েছে, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত। এবার তোমরা প্যারেন্ট কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা এগুলোর জেনারেলি আমরা পড়ি, তাই তো। সরল স্থায়ী কলার মধ্যে তিনটে হয়, প্যারেন্ট কাইমা হয়, কোলেন কাইমা হয়, স্ক্লেরেন কাইমা হয়। কিন্তু এখানে দেখো একটা অপশন রয়েছে, দেখো ভালো করে দেখো, দেখে নাও, ক্লোরেন কাইমা। ক্লোরেন কাইমা দ্বারা তোমরা কি কোথাও পেয়েছো? যদি পেয়ে থাকো তো ভালো। তো ক্লোরেন কাইমা কি? ক্লোরেন কাইমাও কিন্তু ওয়ান টাইপ অফ প্যারেন্ট কাইমা। ঠিক আছে, ক্লোরোফিল যুক্ত যে প্যারেন্ট কাইমা সেটাকে বলা হয় ক্লোরেন কাইমা। ক্লোরোফিল যুক্ত প্যারেন্ট কাইমা কেন বলি? ক্লোরেন কাইমা। তাহলে প্যারেন্ট কাইমা তো জীবিত হয়, ঠিক আছে, প্যারেন্ট কাইমা জীবিত হয়, তার সাথে এখানে ক্লোরেন কাইমাটাও তাহলে জীবিতর মধ্যেই পড়বে। ঠিক আছে, ক্লোরেন কাইমা জীবিত হয়, প্যারেন্ট কাইমা জীবিত হয়, আর কোলেন কাইমাও জীবিত হয়, কিন্তু স্ক্লেরেন কাইমা জীবিত হয় না। স্ক্লেরেন কাইমা হচ্ছে মৃত কলা। ঠিক আছে, তাহলে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? সেটা হচ্ছে প্যারেন্ট কাইমা, কোলেন কাইমা আর ক্লোরেন কাইমাও হবে। যারা হয়তো জানতো না তারা অনেকেই হয়তো, আমি জানি, প্যারেন্ট কাইমা কোলেন কাইমা বলবে, বাট ক্লোরেন কাইমাটাও তো হবে। তো যারা প্যারেন্ট কাইমারও ভাগ পড়েছে, প্যারেন্ট কাইমারও অনেকগুলো ভাগ রয়েছে, যেমন ধরো ইডিওব্লাস্ট রয়েছে, প্রোসেন কাইমা রয়েছে, এরেন কাইমা রয়েছে, ঠিক আছে, ক্লোরেন কাইমা রয়েছে। তো যারা এগুলো পড়েছে তারা অবশ্যই করতে পারবে এটা। তো এইটুকুর জন্য তোমরা বুঝতে পারছো, একটা চান্স পাওয়ার জন্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আনসারও খুব জরুরি। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু ডিফারেন্সটা তৈরি হচ্ছে। তো এই ডিফারেন্স তোমরা কভার করতে পারো, সেই জন্য যারা যারা চাও তারা অবশ্যই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন, আমি বললামই যে ক্লাস 11 থেকে যেমন যেমন কোয়েশ্চেন আসতে পারে সমস্ত কিন্তু আমি আমার পিডিএফে রেখেছি। তো যারা যারা তোমরা চাও পিডিএফ নিতে, অবশ্যই 1 এপ্রিল থেকে তোমরা কিন্তু সেই পিডিএফটা নিতে পারবে। আর প্রাইসটাও তোমরা জেনে গেছো এতদিনে, সেটা হচ্ছে 100 রুপিস। ঠিক আছে, তো চলো কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে শেয়ার করার দেখাই। দেখো প্রথম কোশ্চেনে আমি রেখেছি কি, এখানে প্রোজেস্টেরন কী থেকে সংশ্লেষিত হয়। প্রোজেস্টেরন একটা স্টেরয়েড হরমোন, আমরা সবাই এটা জানি। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো হচ্ছে স্টেরয়েড প্রকৃতির হরমোন, তাই তো। কিন্তু প্রোজেস্টেরন কী থেকে সংশ্লেষিত হয় সেটা হয়তো অনেকেই তোমরা জানো না, কিন্তু অপশান দেখেও তোমরা বুঝতে পারো। যদি তোমরা জানো যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন তিনটে হচ্ছে স্টেরয়েড প্রকৃতির হরমোন, তাহলে এখানে দেখো কোনটা ফ্যাট জাতীয় এলিমেন্ট রয়েছে, সেখান থেকেই নিশ্চয়ই প্রোজেস্টেরনটা সংশ্লেষিত হবে। তাহলে কী কী রয়েছে অপশানে? ট্রিপ্টোফ্যান, কোলেস্টেরল, গ্লুকোজ আর টাইরোসিন। এগুলোর মধ্যে কোনটা কী সেটাও তোমাদের বলে দিই। ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ হচ্ছে একটা মনোমার, কার্বোহাইড্রেট, এর মধ্যে গ্লুকোজ পড়ে, ঠিক আছে, সুগার মলিকিউল একটা। আর হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল কিন্তু ফ্যাট জাতীয় পদার্থ। এই কোলেস্টেরল থেকে কিন্তু প্রোজেস্টেরনটা সংশ্লেষিত হয়। তাহলে এখানে কি হবে? অ্যান্সার কোলেস্টেরল। তাহলে এইরকম এগুলো কি একটু হচ্ছে জিনিসগুলো দেখো একই, শুধু একটু তোমাদের ভাবতে হবে। ঠিক আছে, এমন কিছু কঠিন নয়, কিন্তু একটু ভাবনা চিন্তার ব্যাপার আর কি। ঠিক আছে, অনেকেই হয়তো দেখে ভাববে যে এটা আবার কি কোয়েশ্চেন, তা নয়। জিনিসটা তোমরা একটু কোয়েশ্চেনগুলোকে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে, আর একটু বেশি করে পড়বে, পড়ার কন্টেন্টটা যেন বেশি হয়। একটু অল্প পড়ে গেলাম দিয়ে পড়ার ভাবছি যে আমি সব কোয়েশ্চেনগুলো পেয়ে যাবো, সেরকম কিন্তু হবে না। তাই জন্য বলছি প্রিপারেশন কিন্তু তোমরা এখন থেকেই স্টার্ট করে দাও। অনেকেই আশা করি স্টার্ট করে দিয়েছো, বাট যারা করনি তো অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। 2 নম্বর কোয়েশ্চেন দেখো কী হয়েছে। অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, যেমন হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, টেরোসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আর সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তো এগুলোর মধ্যে ভি আকৃতির কোনটা হয়? মানে মেটাসেন্ট্রিকের আকৃতি কী হয়? মেটাসেন্ট্রিকের আকৃতি হয় ভি। এল কার হয়? এলটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিকের হয় এল, আই হচ্ছে টেরোসেন্ট্রিকের হয়, আর জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিকের হয়। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। নেক্সট দেখো 3 নম্বরে কী রেখেছি, কোনগুলি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এইটাই আমি তোমাদের বলতে চাইছিলাম যে অ্যামাইনো অ্যাসিড তোমরা হয়তো অনেকেই পড়েছো, বাট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ভাগগুলো হয়তো অনেকে পড়েনি, যেগুলো কিন্তু পড়তে হবে অবভিয়াসলি। তো এগুলোর মধ্যে কী কী রয়েছে অপশানে? গ্লুটামিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। তো এগুলো কোনটা কী সেটা তোমাদের জানতে হবে আগে। গ্লুটামিক অ্যাসিড, আর গ্লুটামিক অ্যাসিড কি? এটা একটা অ্যামাইনো অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড এটাও একটা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো এগুলোর মধ্যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? অ্যাসিডিক হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড, এই দুটোই কিন্তু অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কী কী পড়লো? গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড। কারণ দেখো অ্যামাইনো অ্যাসিডের গঠন হতে এমনিতেই আমরা জানি দুটো গ্রুপ, যেটা হচ্ছে NH2 আর COOH, এই দুটো থাকেই। কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? এক্সট্রা আর একটা COOH গ্রুপ থাকে, ঠিক আছে, তাই জন্য সেটা অ্যাসিডিক হয়। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি।
নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেনে কী আছে। 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, নিচের কোন হরমোনগুলির ক্ষরণ স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাই তো কী কী আছে? গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রেনালিন, ডোপামিন, গ্রোথ হরমোন। আচ্ছা, এর আগের কোশ্চেন যেটা ছিল সেটা অবশ্যই ক্যাটাগরি 2 এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, কোনগুলো স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেখো যতগুলো হরমোন গ্রন্থি তোমরা পড়েছো সবগুলোতে আমরা দেখেছি কি একটা টপিক হরমোন থাকে, তারপরে সেই টপিক হরমোনগুলো নির্দিষ্ট গ্রন্থির ওপর কাজ করে, তারপর সেখান থেকে হরমোন ক্ষরণ ঘটায়, ঠিক আছে। যেমন ধরো গ্রোথ হরমোন খরিত হয় আমরা জানি অগ্র পিটুইটারি থেকে, ঠিক আছে। কিন্তু দেখো গ্লুকোকর্টিকয়েড খরিত হয় অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখন জানতে হবে, বিস্তারিত তোমাদের পড়তে হবে, আর কিন্তু তোমাদের ওই অল্প স্বল্প পড়লে চলবে না। আর কি রয়েছে? অ্যাড্রেনালিন আর ডোপামিন এই দুটো জিনিসই খরিত হয় কোথা থেকে? অ্যাড্রেনাল মেডুলা থেকে। তো অ্যাড্রেনাল মেডুলা থেকে যেগুলো খরিত হয় সেগুলোই কিন্তু স্নায়ু নিয়ন্ত্রিত, তো সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তার মানে এখানে কটা হচ্ছে? দুটো, অ্যাড্রেনালিন আর ডোপামিন। এটাও কিন্তু অবশ্যই ক্যাটাগরি 2 এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পড়তে হবে। জিনিসগুলো খুবই তোমাদের মনে হতে পারে যে, আর এই ধরনের জিনিসগুলো মানে কী বলতো, ছোটো ছোটো একটু ডিফারেন্স, মানে একটু ডিপে গিয়ে তোমাদের পড়তে হয়, ঠিক আছে। ওপর পড়ে নিলাম যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কী খরিত হচ্ছে, অ্যাড্রেনাল মেডুলা থেকে কী খরিত হচ্ছে, অবশ্যই এগুলোও ইম্পর্টেন্ট, বাট তার সাথে সাথে তোমাদের এগুলোও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তোমাদের প্রিপারেশনকে যত তুমি ডিপে করবে তোমার নাম্বারও কিন্তু তত হাই উঠবে, র্যাঙ্ক যত কম আসবে ইজিলি তুমি কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। এখানে বলা আছে মিওসিসের কোন দশায় কোষটি হ্যাপ্লয়েড হয়? আমরা জানি মিওসিস মানে হচ্ছে কি হ্রাস বিভাজন। তো মিওসিস যদি হ্রাস বিভাজন হয় তার মানে ওখানে ক্রোমোজোমের সংখ্যা কী হয়? অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা জনিত্র কোষের অর্ধেক হয়ে যায়, আমরা এটা জানি। বাট মিওসিসের ক্ষেত্রেও এখন আমরা জানি, আগে 2021 যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য এইটুকু জানা এনাফ ছিল যে মিওসিসকে হ্রাস বিভাজন বলে, মাইটোসিসকে সদস্য বিভাজন বলে, ঠিক আছে। মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এগুলো জানলে এনাফ ছিল 21 বা 22-এর ক্ষেত্রে। কিন্তু যারা 25-এ তোমরা এক্সাম দিচ্ছ তাদের জন্য এইটুকু জানলে নট এনাফ। তো তোমাদের কিন্তু মিওসিসের ক্ষেত্রে মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1-এর কী কী ভাগ রয়েছে, মিওসিস 2-এর কী কী ভাগ রয়েছে, কী প্রোফেজ 1, কী লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সমস্ত কিছু কিন্তু তোমাদের ইন ডিটেলস পড়ে রাখতে হবে, ওকে। তো এখানে কি পড়েছে, কোন দশায় কোষটা হ্যাপ্লয়েড হয়? প্রথম কথা হচ্ছে মিওসিসের দুটো ভাগ, একটা হচ্ছে মিওসিস 1 অ্যান্ড দ্য আদার ইজ মিওসিস 2। ইন মিওসিস 1 দেয়ার প্রোফেজ 1, সেখানে আরও 5টা সাবফেজ রয়েছে, এটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তার মধ্যে প্রোফেজ 1 গেল, তারপরে হয় মেটাফেজ 1, মেটাফেজে পর হয় অ্যানাফেজ 1, তারপরে হচ্ছে টেলোফেজ 1। এগুলো হচ্ছে মিওসিস 1-এর ভাগগুলো, ঠিক আছে। এবার এই মিওসিস 1-এর ভাগগুলোর মধ্যে দেখো, যখন তোমরা পড়েছো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন জেনারেল একটা কনসেপ্ট আমাদের রয়েছে যে প্রোফেজে কী হবে, ক্রোমোজোম তৈরি হবে, মেটাফেজে বেমতন্তু তৈরি হবে, ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অক্ষ বরাবর সজ্জিত থাকবে, অ্যানাফেজে ক্রোমোজোমীয় চলন হবে, টেলোফেজে অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। এই সমস্ত জিনিসগুলো ইন জেনারেল আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে জানি সবাই। বাট এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে কি দেখো, মিওসিসের কোন দশায় কোষটা হ্যাপ্লয়েড হচ্ছে। এবার মিওসিস 1-এ হ্যাপ্লয়েড হচ্ছে নাকি মিওসিস 2-তে হ্যাপ্লয়েড হচ্ছে সেটাও জানতে হবে, নাহলে আমরা করতে পারবো না। তো কোষটা হ্যাপ্লয়েড হয় কখন, সেটা হচ্ছে অ্যানাফেজ 1-এ। তাই জন্যই আমরা কি বলি, মিওসিস 1-কে আমরা কিন্তু অ্যাকচুয়ালি হ্রাস বিভাজন বলি, আর মিওসিস 2-কে আমরা কি বলে থাকি, সদস্য বিভাজনও বলে থাকি। তো হ্রাস বিভাজন বলছি এই কারণে, কারণ সেখানে কি হচ্ছে, কোষটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হচ্ছে অ্যানাফেজ 1-এ, ঠিক আছে। মানে এখানে যে পৃথকীকরণ হয় অ্যানাফেজ দশায় কী হয়, পৃথকীকরণ হয় তো অ্যাকচুয়ালি, তো সেই পৃথকীকরণটা কার হয় বলো তো, সমসমস্ত ক্রোমোজোমের হয়। তো সেই সমসমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হওয়ার কারণে কি হয়, এই যে সেলটা থাকে, ঠিক আছে, সেই সেলটা কিন্তু মানে হ্যাপ্লয়েড তৈরি হয়ে যায়। আর তারপরে যখন মিওসিস 1টা শেষ হলো, হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো, তারপরে যখন মিওসিস 2টা হবে, তো সেটা কিন্তু সেম টু সেম মাইটোসিসের মতোই হয়, ঠিক আছে। তার জন্য ওটাকে স্বদেশী বিভাজনও বলা হয়। এবং সেখানে যে পৃথকীকরণটা হয়, মানে অ্যানাফেজ 2-এ যে পৃথকীকরণ হয়, সেটা কিন্তু যে ক্রোমাটিডগুলো রয়েছে সেই ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, সেই ক্রোমাটিডগুলো আলাদা হয়, কিন্তু মিওসিস সমস্ত ক্রোমোজোম আলাদা হচ্ছে, যার জন্য কোষটা কী হচ্ছে, হ্যাপ্লয়েড কোষে পরিণত হচ্ছে, ওকে। নেক্সট দেখো কী রয়েছে, হাড়ের গঠনে সাহায্য করে, অস্থি গঠনে সাহায্য করে কে? অপশানে কী কী রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, ক্যালসিফেরল ভিটামিন ডি, টোকোফেরল ভিটামিন ই অ্যান্ড রেটিনল ভিটামিন এ।
যার ফাংশন অবশ্যই আশা করি তোমরা সবাই জানো, আর যদি না জেনে থাকো তো অবশ্যই পড়ে নেবে। এখানে আমি অল্প স্বল্প বলে দিচ্ছি। অ্যাসকর্বিক অ্যাসিড মেনলি আমাদের কী করে, দাঁতের গঠনে, মাড়ির গঠনে সাহায্য করে। ক্যালসিফেরল ভিটামিন ডি আমাদের হাড় বা অস্থির গঠনে সাহায্য করে। টোকোফেরল যেটা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, ঠিক আছে, মানে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। এবং রেটিনল যেটাকে আমরা বলি ভিটামিন এ, সেটা হচ্ছে আমাদের রেটিনায় রোডোপ্সিন রঞ্জক সংশ্লেষে সহায়তা করে, মানে রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে। তার জন্য কি হয়, রেটিনল ভিটামিন এ হবে রাতকান আমরা সবাই জানি হয়, তাই জন্যই হয়, কারণ এটা রেটিনার গঠনে সাহায্য করছে, ঠিক আছে। তো এখানে হাড়ের গঠনে কে সাহায্য করছে, ক্যালসিফেরল, যেটা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, তো এটা অবশ্যই আমাদের জানতে হবে, তাই তো। আর ক্যালসিফেরলের অভাবে তাহলে কী কী রোগ হতে পারে, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া, রিকেট, এই সমস্ত রোগগুলো কিন্তু কেন হয়, ক্যালসিফেরলের অভাবেই হয়, তাই তোমাদের তো সেগুলো জানতে হবে। তো মানে কী কী রোগগুলো হচ্ছে সবগুলো ডিটেলস তোমরা পড়বে, কিচ্ছু বাদ দেবে না। এইবারের এক্সাম তোমাদের যে কোনোভাবে কিন্তু কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে। যার জন্য যত প্রিপারেশান নিতে হয় নাও, যা পড়তে হয় পড়ো, কারণ প্রিপারেশান যেমন নেবে ওই 1.5 ঘন্টায় সেইগুলোই কিন্তু আউটকাম তোমাদের আসবে, ঠিক আছে। যত পারো প্র্যাকটিস করো, আর তার জন্য টাইম প্রয়োজন, সেই জন্যই আমি সবসময় তোমাদের বলছি কি এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করে দাও, বিকজ টাইম যদি একবার চলে যায় তখন তোমার হাতে অনেক টাইম থাকবে। দেখো যে টাইমটা প্রয়োজন না, প্রয়োজনীয় সময় সবসময় হাতে কমই থাকে, অপ্রয়োজনীয় সময় বেশি থাকে, কিন্তু আমরা নষ্ট করি, প্রয়োজনীয় সময়টাকে আমরা নষ্ট করি, আর অপ্রয়োজনীয় সময় আমরা প্রয়োজনীয় কাজগুলো করি, তাহলে সেইটা তো উল্টো কাজ হচ্ছে না। তো এখন যে টাইমটা রয়েছে সেটাকে ইউটিলাইজ করো। তো এই জিনিসগুলোই তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম, কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে যে সবাই প্রিপারেশান স্ট্র্যাটেজিটা নিয়ে তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেম যেটা এখন মেনলি ক্রিয়েট হচ্ছে, তো সেটা হাতে অনেকটা সলভ করা, সেই প্রবলেমটা সলভ করার জন্যই আজকের এই ভিডিওটা ছিল। তো আর একটা কথা বলবো, তোমাদের প্রিপারেশান অবশ্যই বুস্ট হবে। আমার হ্যান্ড রিটেন নোটসের পিডিএফ তোমরা যারা যারা নিতে চাও ফার্স্ট এপ্রিল থেকে তোমরা সেটা অ্যাভেলেবেল পাবে শুধুমাত্র 100 টাকা, ঠিক আছে। এমনিতেও আমরা অনেক টাকা অনেক দিকে নষ্ট করি, আমি বলবো একবার তোমরা পিডিএফটা কিনে দেখো, তোমাদের অবশ্যই 100% কাজে লাগবে, কারণ এখানে কোনো আননেসারি কোনো কোয়েশ্চেনই আমি এখানে রাখিনি, কারণ তোমাদের প্রিপারেশানকে মানে ডাইভার্ট করা, তোমাদের প্রিপারেশানকে ডাইভার্ট করে দেওয়া কখনোই আমার পারপাস নয়। আমি সব সময় চাইবো তোমাদের প্রিপারেশান যাতে ভালো হয়, তাই জন্য আমি এত কিছু ট্রিক্স হোক এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছিও সেই কারণে, ঠিক আছে। তো প্রিপারেশানকে বুস্ট করার জন্য চাইলে অবশ্যই তোমরা পিডিএফটা নিতে পারো, আর যাদের মনে হয় যে এই পিডিএফটা নিলে তোমাদের টাকা নষ্ট হবে এরকম যাদের মানসিকতা রয়েছে, তো তারা প্লিজ পিডিএফটা নেবে না, কারণ আমি চাই না, আমি কারো কোনো জিনিস নষ্ট করতে চাই না অ্যাটলিস্ট, বাট যাদের বিশ্বাস রয়েছে যে এই পিডিএফে তোমরা কোয়ালিটি কন্টেন্ট পাবে তারাই অবশ্যই পিডিএফটা পারচেস করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমাদের প্রিপারেশনের জন্য আরও কিছু নতুন ট্রিক্স নিয়ে, আরও কিছু নতুন কোয়েশ্চেন নিয়ে। আজকের জন্য এইটুকুই, তোমরা প্রিপারেশন নিতে থাকো, পড়তে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।